আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অভিবাসন ব্যবস্থা আমূল পাল্টে দিতে কাজ শুরু বাইডেন প্রশাসনের, পাহাড় সমান বাধা রিপাবলিকানদের বিরোধিতা। চাঁদাদাতা ও সমমনা নেতাদের নিয়ে বড় সমাবেশে ট্রাম্প, 2024 সালের হোয়াইট হাউস হবে রিপাবলিকানদের। স্বজনদের আর্থিক দুরবস্থা কাটাতে করোনায় মৃতদের শেষকৃত্যের জন্য $9,000 করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, হাসপাতালে কেবিন ও আইসিইউ বুকিং, দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এবং পারমাণবিক বোমা তৈরিতে এক ধাপ এগিয়ে গেল ইরান, নিষেধাজ্ঞা তুলে না নিলে আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পুরো অভিবাসন ব্যবস্থা পাল্টে দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি মানবিক অভিবাসন নীতি প্রণয়নের কাজটা অনেকটা এগিয়ে গেছে। এক্ষেত্রে হিমালয় সমান বাধা নিয়ে দাঁড়িয়ে আছে রক্ষণশীল রিপাবলিকানরা। অবশ্য রক্ষণশীলদের সঙ্গে সমঝোতা না হলে একক সংখ্যাগরিষ্ঠতায় অভিবাসন সংস্কার আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছেন বাইডেন প্রশাসন। আরও দেখুন রিপোর্টে। অভিবাসনের স্বাভাবিক নিয়মে যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের 13 লাখ মামলা বছরের পর বছর ধরে পড়ে আছে অভিবাসন আদালতে। কাস্টমস অ্যান্ড বর্ডার এনফোর্সমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী গত মার্চ মাসেই 1,70,000 অভিবাসী প্রবেশ ঘটেছে দক্ষিণের সীমান্ত দিয়ে। 2006 সালের পর কোনো এক মাসে সীমান্ত পাড়ি দিয়ে আসা সর্বোচ্চ সংখ্যক নথিপত্রহীন অভিবাসীর আগমন ঘটেছে গত মাসে। আর এমন পরিস্থিতিতে অভিবাসন আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন শপথ গ্রহণের পরই বলেছিলেন একটি মানবিক ও কার্যকর অভিবাসন ব্যবস্থা গড়ে তুলবেন। দক্ষিণ সীমান্তে অভিবাসীদের ব্যাপক আগমনে সৃষ্ট সংকট সামাল দিতেও বেগ পেতে হচ্ছে তাকে। বাইডেনের এমন উদ্যোগ সফল হলে এদেশে কয়েক লাখ মানুষের উৎকণ্ঠার অবসান হবে এবং দীর্ঘদিনের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা একটি কাঠামো পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক দশক ধরে অভিবাসনে বিরাজ করছে চরম অরাজকতা। বিরাজমান অভিবাসন আইনের অব্যবস্থাপনার কারণে চরম সংকট সৃষ্টি হয়েছে। দক্ষিণের স্থল সীমান্ত আদম পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অপরাধীদের অনুপ্রবেশ ঘটছে। অভিবাসন আইনের অস্থিতিশীলতার খেসারত দিতে হচ্ছে প্রকৃত অভিবাসীদের। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও বেগতিক হয়েছে। অভিবাসন সমস্যা সমাধানে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে নিউ জার্সি থেকে নির্বাচিত সিনেটর বব মেনেন্ডেজ সমন্বিত অভিবাসন আইনের খসড়া তৈরি করেছেন। এর মধ্যে খসড়া প্রস্তুত করা হয়ে গেছে। দলের নানা পক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন মহলের চাহিদাকে সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে। অবশ্য এরই মধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন অপ্রাপ্ত বয়স্ক হিসেবে যুক্তরাষ্ট্রে আসা লোকজনের নাগরিকত্ব পাওয়ার পথ উন্মুক্ত করেছেন। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের নথিপত্রহীন অভিবাসীদের বিতাড়নও সাময়িকভাবে স্থগিত রেখেছেন। অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত অভিবাসন সংস্কার আইন নিয়ে এরই মধ্যে বিরোধিতা শুরু হয়েছে। রক্ষণশীলরা তৃণমূল পর্যায়ে অভিবাসন বিরোধী প্রচারণা শুরু করেছেন। They're guaranteed by the Biden administration not to be deported even if they commit crimes. In fact, under his executive orders, our entire country is now a sanctuary nation. 2 weeks ago, he appointed Kamala Harris to be his point person on this issue. She's crisscrossed the country, taken holidays, can't be bothered to come visit the border to see what her administration's policies have wrought. মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন করে 360 জন গুলিবিদ্ধ হচ্ছেন। তিনি বলেন, তাদের মধ্যে 106 জনের মৃত্যু হয়। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করে বলেন, কাজে যথেষ্ট হয়েছে, এখন এসব বন্ধ করতে হবে। প্রেসিডেন্টের দাবি, আক্রান্ত ভুক্তভোগীদের প্রতি কংগ্রেস থেকে যথেষ্ট শোক প্রকাশ করা হয়েছে।
এই বন্দুক সহিংসতা বন্ধে যে আইন প্রণয়ন করা হচ্ছে তাতেও ফাঁকফোকর রয়েছে। কাজেই কংগ্রেসকে কেবল শোক জানিয়ে ক্ষান্ত হলেই চলবে না, আরও বেশি কিছু করতে হবে। এর আগে বৃহস্পতিবার বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বাইডেন ও তার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড। But it took 5 years to get Brady Bill passed, and it took even more years to work to pass the assault weapons ban. And it saved lives. No matter how long it takes, we're going to get these passed. We're not going to give up. We have an opportunity to fulfill the first responsibility of government, to keep our people safe. 2024 সালে হোয়াইট হাউস রিপাবলিকান পার্টি দখলে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ও দলের অর্থ যোগানদাতাদের এক সমাবেশে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও তিনি উল্লেখ করেন। আরও দেখুন রিপোর্টে। রিপাবলিকান পার্টিতে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আরও শক্ত করতে ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ও বড় তহবিল যোগানদাতাদের নিয়ে সমাবেশ করেছেন ট্রাম্প। শনিবার রাতে সমাবেশে আয়োজিত নৈশভোজ পরবর্তী বক্তৃতায় এসব কথা বলেন ট্রাম্প। তিনি এ সময় তাকে সমর্থন অব্যাহত রাখার জন্য দলের এই অংশটি এবং বড় ব্যবসায়ীদাতা গ্রুপগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। মার-এ-লাগো ক্লাবের অদূরে ফোর সিজন রিসোর্টে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা ও বড় তহবিল যোগানদাতাদের ওই সমাবেশ শুরু হয়েছে। সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত এই সমাবেশে রিপাবলিকান পার্টির জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন দলের জাতীয় কমিটির চেয়ারম্যান রোনা ম্যাকডানিয়েল, কো চেয়ারম্যান টমি হিক্স। সমাবেশে ট্রাম্পের বড় অর্থ যোগানদাতারা যোগ দিয়েছেন। ফোর সিজন রিসোর্টের বলরুমে এই সম্মেলন হলেও শনিবার সন্ধ্যায় সেখান থেকে লোকজনকে নিয়ে যাওয়া হয় ট্রাম্পের বাসস্থান মার-এ-লাগো ক্লাবে। তিনি সেখানে আমন্ত্রিত তহবিলদাতা ও রিপাবলিকান শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। অনেককে মধ্যবর্তী নির্বাচনে মনোনয়নেরও আশ্বাস দেন। তাদের জন্য নৈশভোজের আয়োজন করেন। তাদের উদ্দেশ্যে ট্রাম্প আগে থেকে প্রস্তুত করা একটি বক্তব্য দেন। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও প্রার্থী হবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন। রিপাবলিকান পার্টির সব তৎপরতা এখনও ট্রাম্পকে ঘিরেই চলছে। ক্ষমতা ছাড়ার দিন উড়োজাহাজের সিঁড়িতে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, দেখা হবে শিগগিরই। এর কয়েকদিন পর থেকেই দলে একচ্ছত্র আধিপত্য ও একক নেতৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া তিনি। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান নিচ্ছে রিপাবলিকান দল। প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে 18 নির্বাহী আদেশ জারির দিনই রিপাবলিকান নিয়ন্ত্রিত টেনেসিতে বন্দুক আইন আরও সহজ করে সেটি স্পষ্ট করল তারা। নতুন বিধিতে টেনেসিতে 21 বছর বা তার বেশি বয়সী মানুষ হ্যান্ডগান বহন করতে পারবে। এর জন্য তাদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে না বা বন্দুক চালানোর কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন হবে না। আরও দেখুন রিপোর্টে। সারা দেশে অব্যাহত বন্দুক হামলা ও প্রাণহানির মধ্যেই 8 এপ্রিল টেনেসির রিপাবলিকান গভর্নর বিল লি অস্ত্র সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। এরপরই এক টুইট বার্তায় তিনি বলেন, টেনেসি স্টেট আইন মেনে চলা নাগরিকদের জন্য দেশের সংবিধানের 2য় সংশোধনীর অধিকার ভোগকে সহজতর করতে আইনটিতে তিনি স্বাক্ষর করেছেন। সংবিধানের 2য় সংশোধনীতে আগ্নেয়াস্ত্র রাখার জন্য নাগরিকদের দেওয়া অধিকার নিয়ে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন থেকে চলে আসছে। বন্দুক সহিংসতায় বছরে হাজার হাজার মানুষ মারা গেলেও বন্দুক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করতে রাজনৈতিক পক্ষগুলো কখনো এক হতে পারছে না। বিশেষ করে ট্রাম্পপন্থী গোড়া রিপাবলিকানরা ঘরে ঘরে অস্ত্র রাখার পক্ষে। ট্রাম্পের ইশারায় পরিচালিত মিলিশিয়া সংগঠন প্রাউড বয়েজের প্রত্যেকের হাতে রয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র, তাই তারা এটি নিয়ন্ত্রণের ঘোর বিরোধী। যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেট ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনও খুবই শক্তিশালী। তাদের সমর্থনে বন্দুক আইনগুলো পরিবর্তন সংশোধন হয়। এজন্য তারা $মিলিয়ন লবিংও করে থাকে, কারণ বন্দুকের বিশাল ব্যবসার মুনাফা ও বাজার। NRA টেনেসি রাজ্যের 21 বছরের বেশি বয়সীদের জন্য হ্যান্ডগান বহন সহজ করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
এতদিন এসব বন্দুক সংগ্রহে স্টেট পর্যায়ে ব্যাকগ্রাউন্ড চেক ও বন্দুক চালনার প্রশিক্ষণের প্রয়োজন ছিল। গত বছরেই টেনেসির গভর্নর ও ডোনাল্ড ট্রাম্পের অন্ধ সমর্থক বিল লি এমন আইন প্রণয়নের উদ্যোগ নেন। স্টেটের রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা সহজেই গভর্নরের আইন প্রস্তাবে সম্মতি দিয়েছে। টেনেসির আইনটি আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের অন্তত 30টি স্টেটে এমন সহজ বন্দুক আইন রয়েছে যেখানে বন্দুক বহনের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। কয়েকদিন আগে এমন সহজ আইনের বলি হয়েছে টেক্সাসের একটি বাংলাদেশি পরিবার। ওই পরিবারের 2 ছেলে মা বাবা বোন ও নানিকে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করেছে দোকান থেকে কেনা বন্দুক দিয়ে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের সাবেক মেয়র ও ট্রাম্পের বিতর্কিত আইনজীবী রুডি জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি এবার স্টেট গভর্নর পদে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের শুরু থেকেই রুডি জুলিয়ানিকে পাশে রেখেছিলেন। একসময় নিউ ইয়র্কের জনপ্রিয় মেয়র ছিলেন রুডি জুলিয়ানি। 2001 সালের 11 সেপ্টেম্বর ঘটনার পর বিধ্বস্ত নগরীকে দক্ষতার সাথে সামাল দিয়েছিলেন জুলিয়ানি। এ কারণে যুক্তরাষ্ট্রের মানুষ তাকে আমেরিকার মেয়র হিসেবে অভিহিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েও আলোচিত হয়েছিলেন জুলিয়ানি। এই কারণে নিউ ইয়র্কে একসময় রুডি জুলিয়ানির শক্ত ভিত্তি থাকলেও এখন তা অনেকটাই শূন্যের কোঠায়। অবশ্য অ্যান্ড্রু জুলিয়ানি রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন বলে আশা করছেন। বাবা রুডি জুলিয়ানির কারণে অনেক সমর্থন তিনি পাবেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের সমর্থন তিনি নিশ্চিত পাবেন বলে ধারণা করছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের শেষকৃত্য বা দাফন কাফন খরচ বাবদ প্রতিজনের জন্য সর্বোচ্চ $9,000 করে দেবে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। গত মার্চে এই বিধি প্রণয়ন করা হয়েছে কংগ্রেসের পাশ হওয়া একটি বিলের মাধ্যমে। মৃতদের স্বজনেরা প্রয়োজনীয় তথ্যসহ 12 এপ্রিল থেকে এই অর্থের জন্য আবেদন করতে পারবেন। আরও দেখুন রিপোর্টে। করোনা মহামারীর ভয়াবহ ছোবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এখনো প্রতিদিনই মৃতের মিছিলে যোগ হচ্ছেন অনেকে। চীন থেকে ছড়ানোর পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত 5,75,000 মানুষ। করোনায় মৃত্যুবরণকারীগণের অনেক স্বজনই চরম দুর্দশায় পড়েছেন। ধার দেনা করে দাফন কাফন সম্পূর্ণ করেছেন। এরপরও অনেকে কাজে যোগদান করতে পারেননি কিংবা ব্যবসা বাণিজ্যেও অচলাবস্থা অব্যাহত রয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সিনেট নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদে নিউ ইয়র্কেরই কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের দেন দরবারে এই বিল পাশ হয়েছে। অনেক পরিবারের মূল উপার্জনকারী সহ পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। অবশিষ্টরা চরম অভাবে দিনাতিপাত করছেন। এখন এই অর্থ পেলে ধার পরিশোধের পাশাপাশি অভাব দূর করতেও অনেকে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য এই বিধি তৈরির পরই সংঘবদ্ধ একটি প্রতারক চক্র মাঠে নেমেছে বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সতর্ক করেছে। তারা বলেছে, এই আবেদনের জন্য আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই অর্থ পেতে করোনায় মারা গেছে এমন তথ্য সম্বলিত ডেথ সার্টিফিকেট লাগবে। গত বছরের 20 জানুয়ারি থেকে চলতি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন এমন ব্যক্তিদের স্বজনরাই পাবেন এ সুবিধা। মৃত ব্যক্তির স্বজনেরা নন সিটিজেন বা কাগজপত্রহীন অভিবাসী হলেও সমস্যা নেই, তবে মৃত ব্যক্তির সাথে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে। যদি কোনো সংগঠন বা সংস্থা দাফন কাফনের খরচ ব্যয় করে থাকে তবে তাদেরকে প্রমাণাদি জমা দিতে হবে আবেদনের সময়। স্বজন অথবা নিকট আত্মীয়দেরকেও ফিউনারেল খরচের সমর্থনে ভাউচার সাবমিট করতে হবে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে কেবিন ও আইসিইউ বুকিং। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য।
স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট, এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। মানবতার সেবায় প্রতিষ্ঠিত শাহ ফাউন্ডেশন এবারে তাদের সহযোগিতা নিয়ে হাজির হয়েছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেন রোজাসের অফিসে কম্বল, ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছে শাহ ফাউন্ডেশন। জ্যাকসন হাইটস এলমহার্স্টে বিতরণ অনুষ্ঠানে কমিউনিটি লিডাররাও উপস্থিত ছিলেন। আরও দেখুন রিপোর্টে। মানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন গেল বছর মহামারীর শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছিল। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34 ডেমোক্রেটিক সদস্য জেসিকা গঞ্জালেস রোজাসের অফিসে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহজেদ চৌধুরী। সিটির সুবিধা বঞ্চিতদের সহায়তায় কম্বল, ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্য সুরক্ষা ও অন্যান্য সামগ্রী গ্রহণকালে তারা শাহ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। Hi, my name is Melina. I'm Jessica Gonzalez Rojas, District Director. We want to thank you all very much. Our community is really in need of so much help and support, and thank you again. Thank you guys so much. We appreciate. শাহ ফাউন্ডেশন থেকে আমরা কম্বল এবং ব্ল্যাঙ্ক কম্বল এবং হ্যান্ড স্যানিটাইজার আর কিছু মাস্ক ডোনেট করা হয়েছে জেসিকা গঞ্জালেসের অফিসে। সে নতুন আমাদের স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34-এর। আমরা সবাই থেকে চিনি আমাদের ভালো বন্ধু বাঙালিদের, এবং তার অফিস থেকে ভ্যাকসিনেশনের অনেক ব্যবস্থা করা হয়েছে অনেকের জন্য। ধন্যবাদ জানাই শাহ ফাউন্ডেশন এবং জেসিকা গঞ্জালেস, ডিস্ট্রিক্ট 34 স্টেট অ্যাসেম্বলি, এবং ধন্যবাদ ট্যামি রোজ এন্ড ক্যাথরিনা ক্রুজকে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ 3,18,00,000 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু 5,75,000-এর অধিক। এদিকে নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। চলছে গণভ্যাকসিন কার্যক্রম। তাছাড়াও একই সঙ্গে সিটির বিভিন্ন অংশে সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ নানান উপকরণ। শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শাহজেদ চৌধুরী জানিয়েছেন, নিউ ইয়র্কে এশিয়ান কমিউনিটির বাইরে ও আমেরিকান সরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের সহযোগিতার এটাই প্রথম, এবং এর সূচনাটি ঘটল শাহ ফাউন্ডেশনের হাত ধরেই। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা সহ 9 জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে তারই ভাগ্নে ডক্টর মামুন। রবিবার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাবেক প্রধানমন্ত্রীকে দেখে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। মামুন জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই, কিন্তু তার গৃহকর্মী ফাতেমা সহ 9 জন করোনায় আক্রান্ত হওয়ার তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথম দিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী সময়ে কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে
হাসপাতালে কেবিন বুকিং করে রাখা হয়েছে। এদিকে সারাদিন লুকোচুরির পর বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত করেন। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়াও কামনা করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। একই সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫,৮১৯ জন। এর আগে গতকাল সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৪,৭৫৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯,৭৩৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৪,২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,৭৬,৫৯০ জন। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ২৯,৩৭৬টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯.৮১%। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করবে সরকার। এই ৭ দিনের জন্য তৈরি সাধারণ ছুটির ঘোষণাও। নতুন এই লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যানবাহন, গার্মেন্টস কারখানা সহ সবকিছু বন্ধ থাকবে। তিনি জানান, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। এদিকে দেশে ১৪ এপ্রিল থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪ তারিখ থেকে ৭ দিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডিউক অব এডিনবারা ও ব্রিটেনের রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্রিটিশ রাজপ্রাসাদের পক্ষ থেকে শনিবার এই তথ্য জানানো হয়েছে। শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্যালেসের এক মুখপাত্র। শুক্রবার ৯৯ বছর বয়সে মৃত্যু হয় প্রিন্স ফিলিপের। তার মরদেহ উইন্ডসর ক্যাসেলের সেন্ট চার্চের চ্যাপেলে রাখা হবে। সেখানে জাতীয় নিরাপত্তা পালন করা হবে। এতে জনসাধারণের প্রবেশের সুযোগ থাকবে না। অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত মানুষের সংখ্যা ৩০ জনের সীমাবদ্ধ থাকবে। করোনা বিধি মেনেই এই আয়োজন করা হবে। ধারণা করা হচ্ছে, রানী সহ যারা উপস্থিত হবেন তারা সবাই মাস্ক পরবেন। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়ে লস অ্যাঞ্জেলেসে স্থায়ী হওয়া প্রিন্স হ্যারি অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত হবেন। তবে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেগানকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শনিবার চতুর্থ দফার ভোটে কোচবিহারে শীতলকুচিতে ৫ জন নিহত হন। তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন দেশটির কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। এরপর এই হত্যাকাণ্ডের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে তাকে গৃহবন্দী করার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, মমতা বুঝতে পেরেছেন হেরে যাবেন, তাই মানুষকে উত্তেজিত করতে শুরু করেছেন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে রাজ্যে তোলপাড় সৃষ্টি হওয়া এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর তদন্তভার তুলে দিয়েছেন সিআইডির হাতে। এছাড়া তার প্রাণনাশের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন মমতা। ধনীদের বসবাসের জন্য বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল শহরের তালিকায় থাকা হংকংকে পেছনে ফেলে দিয়েছে সাংহাই। বিলাসবহুল জীবনযাপনে সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর শীর্ষে রয়েছে সাংহাই, টোকিও, হংকং, মোনাকো, তাইপে, জুরিক, প্যারিস, লন্ডন, সিঙ্গাপুর ও নিউইয়র্ক। আরও দেখুন রিপোর্টে। কোভিড-১৯ সংকট একদিকে লাখ লাখ মানুষকে দরিদ্র ও বেকার করেছে, অন্যদিকে ধনী ব্যক্তিরা আরও ধনী হয়েছে। লকডাউনে ঘরবন্দি অবস্থায় মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ে এবং অনলাইন কেনাকাটায় ব্যাপকভাবে বেড়ে যায়। প্রযুক্তি জায়ান্টদের সম্পদও তরতর করে বেড়েছে। এ ধাক্কায় প্রযুক্তি সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা ও শেয়ার হোল্ডারদের সম্পদ কয়েক গুণ বেড়ে যায় এবং নতুন করে অনেকে বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নেন। সম্প্রতি প্রকাশিত বেসরকারি ব্যাংকিং সংস্থা জুলিয়াস বেয়ার গ্রুপ বিলাসবহুল জীবনধারা নিয়ে প্রকাশিত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। এশিয়া প্যাসিফিকের মার্কেট ও ওয়েলথ ম্যানেজমেন্ট সলিউশন বিভাগ বলেছে, এশিয়ার শহরগুলো এখন তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল।
করোনা সব শহরগুলো সমানভাবে আঘাত করেনি। এশিয়ার বাইরের শহরগুলো এখনও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। অন্যদিকে এশিয়ার শহরগুলো অন্যদের চেয়ে বেশি স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম হয়েছে, ফলে এখানে বসবাসও ব্যয়বহুল হয়ে উঠেছে। গত বছর পর্যটন খাত সংকুচিত হওয়ার ফলে হোটেল ব্যয় 9.3% কমে গেছে, আর উড়োজাহাজের বিজনেস ক্লাসের টিকিট 11% ব্যয়বহুল হয়ে উঠেছে। এয়ারলাইন্সগুলোর আয় কমে যাওয়ায় বিলাসবহুল বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভ্রমণ ব্যয়। আবার নারীদের বিলাসবহুল জুতার দাম 12% কমে গেছে। এশিয়ায় ধনী ব্যক্তিদের পণ্য ও পরিষেবা ব্যয় 2013 সালের পর সবচেয়ে কম ছিল। এছাড়াও ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ 500 ধনী ব্যক্তি গত বছর সম্মিলিতভাবে $1,80,000 আয় করেছেন। এক্ষেত্রে টেসলা ইনকের প্রধান ইলন মাস্ক ও অ্যামাজন ইনকের প্রধান জেফ বেজোস সবচেয়ে বেশি আয় করেছেন। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। পারমাণবিক বোমা তৈরিতে এক ধাপ এগিয়ে গেল ইরান। নিষেধাজ্ঞা তুলে না নিলে আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকাও কম কার্যকর বলে দেখা গেছে এক গবেষণায়। ইসরায়েলে হওয়া এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। শনিবার এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। তেল আবিব ইউনিভার্সিটি ও ইসরায়েলের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যালিত এই গবেষণা চালিয়েছে। মোট 400 জন কোভিড রোগীদের নিয়ে এই গবেষণা চলে। এই রোগীরা করোনা টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেয়ার 14 দিন বা তারও বেশি দিন পর তাদের শারীরিক পরিস্থিতি নিয়ে গবেষকরা পর্যালোচনা করেন। এই গবেষণায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন কিছু ক্ষেত্রে ফাইজার বায়োনটেকের তৈরি করোনা টিকার প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটাতে পারে। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, ফাইজারের তৈরি টিকা প্রকৃত করোনা ভাইরাস ও যুক্তরাজ্যে পাওয়া এই ধরনের বিরুদ্ধে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরনের বিরুদ্ধে এটি কম কার্যকর। অবশ্য বেশ আগেই দক্ষিণ আফ্রিকার ওই ধরনটির বিরুদ্ধে অক্সফোর্ডের টিকা অকার্যকর প্রমাণিত হয়। পারমাণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। নতুন ও আরও উন্নত একাধিক সেন্ট্রিফিউজ চালু করেছে দেশটি।
সেন্ট্রিফিউজগুলোতে পরবর্তী ধাপে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে তেহরান। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আলোচনার মধ্যে এমন তথ্য জানিয়েছে দেশটি। আরও দেখুন রিপোর্টে। ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে শক্তিশালী দেশগুলোর এমন অভিযোগ বেশ পুরনো। এরই মধ্যে পারমাণবিক শক্তি অর্জনে বেশ খানিকটা এগিয়ে গেছে তেহরান। সেই সঙ্গে পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচেষ্টা হিসেবে বেশ কিছু প্রযুক্তিগত আবিষ্কার এবং অর্জন প্রদর্শন করেছে দেশটি। শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার তেহরান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাতানজ পারমাণবিক কেন্দ্রে 164 IR-6 সেন্ট্রিফিউজ সহ দেশজুড়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। সঙ্গে সঙ্গে বেসামরিক ও মেডিকেল চিকিৎসায় ব্যবহারযোগ্য প্রায় 155টি নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। শুক্রবার ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এই উপলক্ষে এদিন থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে IR-9 সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে। মঙ্গলবার আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে আণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি। যুক্তরাষ্ট্রকে ফের চুক্তিতে ফেরানো নিয়ে আলোচনা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে যে আলোচনা চলছে তাতে এ পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল আসেনি। এ নিয়ে আগামী বুধবার থেকে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে। তবে ইরানের সাফ কথা, ট্রাম্প আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবে না তারা। আবু জানাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার সংস্কৃতি সংবাদ। হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। কুস্তির রিংয়ে তিনি দ্য রক নামে পরিচিত। রেসলিং থেকে হলিউডের ছবিতে পা রেখে পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। এবার পা রাখতে চান রাজনীতিতে। ইতিমধ্যে রাজনীতিতে সক্রিয় হওয়ার আভাসও দিয়েছেন। মনে হচ্ছে রাজনীতিতেও ভালোই জনসমর্থন পাবেন এই অভিনেতা। অন্তত জরিপের ফল সেটি বলছে। ডোয়াইন জনসন সম্প্রতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চান তিনি। তার এই ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা। তার জনপ্রিয়তা যাচাই একটি প্রতিষ্ঠান জরিপও চালিয়েছে ইতিমধ্যে। জরিপকারী প্রতিষ্ঠান পিপসলে হোয়াইট জনসনের প্রেসিডেন্ট পদে লড়াই করা নিয়ে একটি জরিপ চালিয়েছে। ওই জরিপে 30,000 আমেরিকান অংশ নিয়েছেন। তাদের মধ্যে প্রায় 46% ডোয়াইন জনসনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। জরিপের ফল দেখে 9 এপ্রিল এক টুইট বার্তায় হলিউড তারকা জনসন বলেন, তার ক্লাবে ট্রাক চালক থেকে শুরু করে মদ্যপান করা মানুষও আছেন। তারপরও যদি কখনো জনগণের সেবা করার সুযোগ আসে তবে সেটা তার জন্য অনেক সম্মানের হবে। এবার খেলার সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামার আগে এখন পর্যন্ত সে অর্থে খুব বেশি দলীয় অনুশীলন হয়নি বাংলাদেশ দলের। সিরিজের প্রস্তুতির মূল অংশটা শ্রীলঙ্কা গিয়ে নিতে হবে মমিনুল হক, মুশফিকুর রহিমদের। এমন অবস্থায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। রবিবার সকালে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা অনুশীলন করেছেন দেশের হোম অফ ক্রিকেটে। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের একটি টেস্ট জিতেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার একটা প্রত্যাশা থাকবে মমিনুল হকের দলের ওপর। মিরপুরের বিসিবি একাডেমির সামনে সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক বলেছেন, নির্দিষ্ট দিন অনুযায়ী আমরা যদি ভালো প্রস্তুতি নিয়ে খেলতে পারি তাহলে জয় হতে পারে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অভিবাসন ব্যবস্থা আমূল পাল্টে দিতে কাজ শুরু বাইডেন প্রশাসনের। পাহাড় সমান বাধা রিপাবলিকানদের বিরোধিতা। চাঁদাদাতা ও সমমনা নেতাদের নিয়ে বড় সমাবেশে ট্রাম্প। 2024 সালের হোয়াইট হাউস হবে রিপাবলিকানদের। স্বজনদের আর্থিক দুরবস্থা কাটাতে করোনায় মৃতদের শেষকৃত্যের জন্য $9,000 করে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, হাসপাতালে কেবিন ও আইসিইউ বুকিং, দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এবং পারমাণবিক বোমা তৈরিতে এক ধাপ এগিয়ে গেল ইরান, নিষেধাজ্ঞা তুলে না নিলে আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 1টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন, নিজে সুরক্ষিত থাকুন, মহামারী বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।